বন্ধুরা মিলে মেয়ে দেখতে এসেছি আজ, তবে কারো বাসায় না, গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছি বেশ কিছু সময় ধরেই। কিন্তু আজকে তো লেট হচ্ছে কেন, এটাই বুঝতে পারছি না। আমি রাসেলকে বলি, কিরে মামা, আজ তো লেট হচ্ছে কেন কলেজ ছুটি দিতে? আমিও তাই ভাবছি মামা। এই সময় তো কলেজে ছুটি হয়ে যাওয়ার কথা। কতদিন পর মেয়েদের দেখতে আসলাম, স্যারগুলো যে কি না, এই ভর দুপুরে তো কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কষ্ট বোঝেই না। মামা মনে হয় ছুটি হয়ে গেছে। ওই যে আসছে। রাসেলের কথায় গেটের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি মেয়েরা বের হচ্ছে। বাইকের আয়নাতে চুলগুলো ঠিকঠাক করে দাঁড়িয়ে আছে। এক এক মেয়েরা সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা মেয়েকে দেখে চোখ আটকে যায়। রাসেলকে বলি, মামা, ওই মেয়েটাকে দেখ, কত কিউট। আমার ওকে ভালো লাগছে। আই থিঙ্ক আই এম ইন লাভ। কি বলছিস মামা? প্রথমে দেখায় প্রেমে পড়ে গেছিস? কথা না বলে বাইক স্টার্ট দে, আর তোরা চলে যা। বন্ধুরা ঠিক আছে বলে চলে যায়। আমি আর রাসেল মেয়েটার সামনে গিয়ে, রাসেল ব্রেক করে বাইকের। মেয়েটা ভয় পেয়ে যায়, আমাদের দিকে তাকিয়ে বলে, এই চোখে দেখতে পান না নাকি? আর একটু হলেই তো বাইক উপরে তুলে দিচ্ছিলেন। তোমার নাম কি মিস কিউটি? আপনাকে কেন বলবো? দেখতেই যাচ্ছে পকাটে। যা ইচ্ছে বলো, সমস্যা নেই, কিন্তু তোমার নামটা কি বলো? পুলিশটিকে এমন ধোলাই খাওয়াবো না, সারা জীবনের জন্য ফ্ল্যাট করা ভুলে যাবেন। আরে ফ্লার্ট করছি কোথায়, আমি তো শুধু নামটা জানতে চাইছি। আপনি কে হে যে আপনাকে আমার নাম বলতে যাব? রাস্তা ছাড়ুন আমার। বলে মেয়েটা আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি বলি, এই মিস কিউটি, আই লাভ ইউ। এই আপনি পাগল নাকি? একটা অপরিচিত মেয়েকে এসব বলছেন? তাহলে আগে পরিচয় দাও, তারপর প্রপোজ করছি। আমি 100% শিওর আপনি পাগলা গারদ থেকে বের হয়ে এসেছেন। তোমায় দেখে সত্যি আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা আজ দিতে হবে না, আমি কাল এখানেই অপেক্ষা করব, তখন বলো। আজব লোক একটা, ধুর। বলেই মেয়েটা চলে যায়। আমি রাসেলকে বাসার দিকে যেতে বলি। রাসেল ঠিক আছে বলে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকে। চলুন, বাসায় যেতে যেতে আমার পরিচয় দিয়ে দিই। আমি শরীফুল, শরীফুল ইসলাম। পৃথিবীতে আপন বলতে কেউই নেই। একটা সফটওয়্যার কোম্পানিতে জব করছি, এমবিএ শেষ করে। আমার আরও একটা পরিচয় আছে, সেটা না হয় পরে জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এসেছি। আচ্ছা, বিকেলে আনোয়ার মামার চায়ের দোকানে চলে আসিস। আচ্ছা, এখন তাহলে বাসায় যাই। আম্মু আবার চিন্তা করবে। আচ্ছা যা, তবে সময় মতো চলে আসিস। ঠিক আছে, এখন গেলাম। বলে রাসেল চলে যায়। আমি বাসার ভিতরে এসে কিছু সময় মেয়েটার কথা ভাবছি। যে করে হোক এই মেয়েকেই আমার চাই, এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে গোসল করে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বাসায় এসে চেঞ্জ করে খাবার খেয়ে রুমে বসে আছি আর ছেলেটার কথা ভাবছি। কি আজব একটা ছেলে, প্রথম দেখাই বলে দিল ভালোবাসি। চেনা নেই জানা নেই, তবে দেখতে কিন্তু মাশাল্লাহ। এরপর যদি কখনো সামনে আসে আর ভালোবাসি বলে, তবে হ্যাঁ বলে দিব। সেই কখন থেকে কথা বলে যাচ্ছি, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি আরোহী জান্নাত ফাতেমা। আব্বু একজন স্কুল টিচার, আম্মু গৃহিণী। আর ছোট ভাই এবার ক্লাস 5-এ পড়ে। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। বলার মতো আর তেমন কিছু নেই। খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমিয়ে নিই। বিকেলে রাসেলের কলে আমার ঘুম ভাঙে। হুম, বল। এখনো ঘুমাচ্ছিস তুই? আমি কিন্তু আনোয়ার মামার চায়ের দোকানে চলে যাচ্ছি। একটা কাজ কর, আমার বাসায় চলে আয়, একসাথে যাব। ঠিক আছে, আমি আসছি। তুই ফ্রেশ হয়ে রেডি হ। আমি ঠিক আছে বলে উঠে ফ্রেশ হয়ে রেডি হইতেই বাইকের হর্ন বাজতে থাকে। দরজা খুলে দেখি রাসেল চলে এসছে। এরপর দুই বন্ধু মিলে চলে আসি আনোয়ার মামার চায়ের দোকানে। মামা, 2টা পেনশন দাও। আর চিনি কম দিয়ে 2 কাপ চা দাও। মামা হেসে ঠিক আছে বলে। এরপর সিগারেট খাতে থেকে দুই বন্ধু। হঠাৎ একটু সামনে তাকিয়ে দেখি কয়টা ছেলে একটা মেয়ের ওড়না নিয়ে টানাটানি করছে। রাসেলকে বলি, আয় তুই থাক, আমি একটু আসছি। আজ ছেলেগুলো গেল রে। আমি হাসতে হাসতে ছেলেগুলোর সামনে আসতে মেয়েটাকে দেখে চমকে উঠি। আরে, এটা তো সেই মেয়েটা আজ কলেজের সামনে যাকে আমি আই লাভ ইউ বলেছি। মেয়েটা আমাকে দেখে দৌড়ে আমার পেছনে এসে আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে। ভয়ে কাঁপছে মেয়েটা। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে ঘামতে শুরু করে। একজন বলে, শরীফুল ভাই আপনি? কিরে, তোদের সেদিনের মায়েরা হয়নি তাই না? হ্যাঁ। সবাই এসে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। সব কটাকে লাথি মারতে দুয়ে গিয়ে পড়ে। ওনারা দিয়ে সবাই লাইনে তারা। আমার কথা মতো ওড়না দিয়ে সবাই লাইনে দাঁড়ায়। আমি মেয়েটার গায়ে ওড়না জড়িয়ে দিয়ে ছেলেগুলোকে কাছে সব কটার গালে থাপ্পড় দিয়ে বলি,
নেক্সট টাইম যদি এই ভুল করতে দেখি সেদিন আর ছেড়ে দেবো না। যা এখান থেকে। ছেলেগুলো ঠিক আছে বলে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা আমাকে বলে, আপনাকে কি বলেছি ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, আমার আই লাভ ইউ জবাবটা দিলেই হবে। আবার শুরু হয়ে গেছে না? এই আপনি কি মাস্তান নাকি বকাটে? তোমার কি মনে হয়? সেদিন বকাটে মনে হয়েছে, আজ মাস্তান। এই ম্যাডাম আমার বন্ধু বখাটে বাস মাস্তান কোনোটাই নয়। অন্যায়ের প্রতিবাদ করে, আর এটা অনেক মাস্তানি করে, আর এটা অনেকে মাস্তানি মনে করে। এখন আপনি বলুন তো, যদি সময় মতো আমার বন্ধু আপনাকে না বাঁচাতো তাহলে আপনার কি হতো? তুই এখানে কি করছিস? গিয়ে চা খা যা। আর তুমি চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। বাহ, আমি এখন কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম। এত কথা না বলে বাইকে চাবি দিত। মেয়েটা আমাদের কথা শুনে খিলখিল করে হেসে দেয়। রাসেল বাইকে চাবি দিয়ে চলে যায়। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? নজর লেগে যাবে তো। নজর লাগতে দাও, ক্ষতি নেই। তুমি রাজি থাকলে আজই বউ করে নিয়ে যাই। আপনি তো দেখছি সত্যি পাগল। লজ্জা শরম কিছুই নেই, এমন ঠোঁটকাটা কেন আপনি? তাকে ভালোবাসি তাকে বলতে বল লজ্জা কিসের? লেট করলে দেখা যাবে অন্য কেউ এসে নিয়ে যাবে। আপনার সাথে কথায় আমি পারবো না। আচ্ছা এখন কি আমাকে বাসায় পৌঁছে দিবেন নাকি এখানে দাঁড়িয়েই কথা বলবেন? ঠিক আছে বলেই গিয়ে বাইক নিয়ে আসতে মেয়েটা বাইকে উঠে আমার কাঁধে হাত রাখে। বাইক চলছে আপন গতিতে। একটু পর একটা বাসার সামনে এসে মেয়েটা বাইক থামাতে বলে। বাইক থেকে নেমে বলল, ধন্যবাদ আমাকে বাসায় পৌঁছে দেবার জন্য। আপন মানুষকে ধন্যবাদ দিতে হয় না। আচ্ছা তুমি কিন্তু এখন আমার তোমার নামটাই বললে না। আমি আরোহী জান্নাত ফাতেমা। আর আপনার? আমি শরীফুল। আচ্ছা এখন যাই, পরে আবার কথা হবে। কাল আবার আসবেন কলেজের সামনে। সামথিং সামথিং নাকি? কচু, এমনিই জিজ্ঞেস করেছি। ঠিক আছে বলতে হবে না, যান। ঠিক 4টায় তোমার অপেক্ষায় থাকবো। ফাতেমা হাসতে হাসতে চলে যায়। আমি বাইক নিয়ে চলে আসি রাসেলের কাছে। এরপর দুজনে চা খেয়ে বাসায় চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আসি অফিসে। কাজ করতে করতে 3টা বেজে যায়। অফিস থেকে বের হয়ে চলে আসি ফাতেমার কলেজের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। একটু পর ফাতেমা বের হয়ে আমার সামনে এসে বলল, এই আপনি স্মোকিং করেন কেন? আপনি জানেন না এসব যে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? জানি, অবশ হয়ে গেছে তো, চাইলে তো ছাড়া যায় না। এগুলো খেলে আমি আর আপনার সাথে কথা বলবো না। এগুলো না খেলে ভালোবাসবে আমায়? আগে এগুলো ছাড়েন তারপর বলবো। ঠিক আছে, এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম। এবার বলো। আমার মাথায় হাত রেখে কসম করে বলুন আর কখনো এসব খাবেন না। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ফেলে দিয়ে ফাতেমার মাথায় হাত রেখে বলি, এই তোমার মাথায় হাত রেখে বলছি, আর কখনো সিগারেট খাবো না। ফাতেমা মুচকি এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তো 440 ভোল্টের শক খাই। আমি আর কিছু না ভেবে ফাতেমাকে জড়িয়ে ধরি। এরপর ছেড়ে দিয়ে ফাতেমার কপালে একটা চুমু দিতেই ও চোখ বন্ধ করে ফেলে। শরীফুল আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি শুনেছি আজকাল নাকি ছেলেরা মেয়েদের সাথে কিছুদিন ভালোবাসার অভিনয় করে, তারপর ছেড়ে চলে যায়। তাই ভয় হতো, কখনো কাউকে ভালোবাসিনি। কিন্তু তোমাকে দেখার পর আমার কি হয়েছে আমি জানি না। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে, তোমাকে দেখতে ইচ্ছে করে। আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমার আগে কখনো কাউকে ভালোবাসিনি, আর তোমার পরেও কাউকে ভালোবাসতে পারবো না। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। বলেই ফাতেমাকে শক্ত করে জড়িয়ে ধরি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিতে কি রাসেল কল করেছে। রাসেল বল। রাকিবের ছেলেরা আজ রাতে ড্রাগস করছে। ঠিক আছে, তুই সব ব্যবস্থা কর, আমি আসছি। এখন কোথায় তুই? তোর ভাবিকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছি রে। কি ভাবি রাজি হয়ে গেছে? আমার থেকে বেশি পাগল তোর ভাবি। এখন রাখতো বলেই কল কেটে দিই। ফাতেমা লজ্জার আগে একটা হাসি দিয়ে বলল, রাসেল ভাইয়া ছিল নাকি? কি বলল? কিসের ব্যবস্থা করতে বলল? তোমার সাথে আমার জীবনে বাকি পথগুলো চলা, তাই তোমার থেকে কিছু লুকাতে চাই না আমি। কি হয়েছে? কি এমন কথা? আমি সাধারণ কেউ নই, আমি একজন টপ মাফিয়া। তবে ভালো মানুষের ক্ষতি করি না। যারা এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায় তাদের ধ্বংস করে আমার গ্যাংয়ের কাজ। তুমি কি দা ইগল গ্যাংয়ের কিং জুনিয়াত? তুমি কি করে জানলে আমি ইগল গ্যাংয়ের কিং জুনায়েদ? আমি তোমার খুব বড় একজন ফ্যান।
আর ইউ ক্রেজি? মাফিয়াদের সবাই ঘৃণা করা তুমি বলছো তুমি ফ্যান? তুমি কিছুদিন আগে একটা গ্যাংয়ের হাত থেকে 20টা মেয়েকে উদ্ধার করেছিলে, সেই থেকেই বুঝেছি তুমি আর যাই হও খারাপ নও। আচ্ছা, আমার সব খোঁজ খবরই রাখা হয় দেখছি, হ্যাঁ? সব খোঁজখবর রাখা হলেও এটা তো জানতাম না তুমি সেই জুনায়েদ। আস্তে আস্তে কেউ শুনলে সমস্যা হবে। এখন চলো, আজ রাতে আমার একটা মিশন আছে, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে প্রস্তুতি নিতে হবে। এরপর ফাতেমাকে ওর বাসায় দিয়ে আমি বাসায় এসে সবাইকে কনফারেন্স করে ডাকি। এরপর সবাইকে বুঝিয়ে দিই কীভাবে কী করতে হবে। আমাকে আজও কেউ দেখেনি, শুধু নামটাই জানে। কল কেটে অপেক্ষা করছি রাতের জন্য। রাত প্রায় 2টো, তখন রাসেল কল। হুম, বল কী খবর? চলে আয়, ওরা আমাদের সামনে। ঠিক আছে, আমি আসার আগে অ্যাকশনে যাস না। ওকে আয় তুই। বাসা থেকে বের হয়ে চলে আসি ওদের রাস্তা নাই। কিছু সময়ের মধ্যে আমরা চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকি। মুহূর্তের মধ্যেই সবাই লুটিয়ে পড়ে মাটিতে। এরপর পুলিশকে ইনফরমেশন দিয়ে সিমটা খুলে ফেলে দেয়। সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসি বাসায়। সকালে কারো ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উল্টো সামনে তাকিয়ে আমার চোখ তো কপালে ওঠার অবস্থা। ফাতেমা কোমরের শাড়ির আঁচল গোছে আমার রুম গোছাচ্ছে। তো তো তো- তুমি এখানে কখন আসলে? আরে তুমি উঠে গেছো? যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবার খাবো। তুমি আসলে কখন? আর রান্না বে করলে কখন? আরও 3 ঘন্টা আগে রাসেল ভাই নিয়ে এসেছে। রাসেল তোমাকে নিয়ে এসছে? কোথায় ও? নিচে আছে, তুমি উঠো তো এখন আর ফ্রেশ হয়ে নিচে এসো। আমি উঠে ফাতেমাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানে চুমু দিয়ে বলি, একদম ঘরের বেগম হয়ে গেছো। এটা তো আমার সংসার হবেই, তাই না? তাই আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। হুম, তোমার ঘর তোমার সংসার, তুমি যেমন খুশি তেমন করে সাজিয়ে নাও। আচ্ছা, তার জন্যে তো এখন আমাকে ছাড়তে হবে, তাই না? কি করবো বলো? তুমি যে চুম্বকের মতো আমাকে টানছো তোমার দিকে। বিয়ের আগে এত রোম্যান্টিক হতে হবে না। এখন যাও ফ্রেশ হয়ে এসো। আমি ফাতেমার গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যাই। একটু পর ফ্রেশ হয়ে এসে দেখি সবকিছু গোছানো। মুচকি এসে নিচে এসে দেখি টেবিলে নানা রকমের খাবার সাজানো। রাসেল বলল, এত সময় ধরে ঘুমাস তুই? আয় তো তাড়াতাড়ি, ভাবির হাতের রান্না খাওয়ার জন্য আমার তর্স হইছে না। তোকে বারণ করলো কে খেতে? ভাবি বলো, তুই আসলে খেতে দিবে? এখন কথা না বলে খেতে বসো। এরপর তিনজন একসাথে খাবার খেয়ে নেই। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। রাসেলের থেকে বাইকে চাবি নিয়ে ফাতেমাকে নিয়ে দুপুর পর্যন্ত ঘুরে ওকে বাসায় দিয়ে বাসায় চলে আসে। এভাবেই আমাদের ভালোবাসার দিনগুলো কাটছে। রাতভর মোবাইলে কথা বলা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, এর মধ্যে দেখতে দেখতে কেটেছে 3টে মাস। অফিস থেকে মাত্র বাসায় এসেছি, তখনই ফাতেমার কল। বলো। কোথায় তুমি? এখনো অফিসে নাকি? না, মাত্র বাসায় আসলাম। কোনো সমস্যা হয়েছে? আপুর কাছে আমাদের সম্পর্কে কথা বলেছি। এত তাড়াতাড়ি বলে দিয়েছ? আমি চাই না আপু অন্য কারো থেকে শুনুক, তাহলে আপু কষ্ট পাবে। আর গুড নিউজ হলো আপু তোমাকে আসতে বলেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে রাসেলকে নিয়ে আসছি। আচ্ছা, লেট যেন না হয়। আমি ঠিক আছে বলে কল কেটে রাসেলকে কল করে আসতে বলে ফ্রেশ হয়ে নেই। একটু পর রাসেল আসলে দুজনে চলে আসি ফাতেমাদের বাসায়। আঙ্কেল আমার দিকে তাকিয়ে থেকে জানতে চায় আমার বাসায় কে কে আছে। আমার তেমন কেউ নেই আঙ্কেল। আব্বু আম্মু আমি যখন ছোট তখনই মারা যায়। আঙ্কেল জানতে চায় আমরা কবে বিয়ে করতে চাই, আর ফাতেমাকে উনি আরও পড়াতে চায়। আমি বলি, সমস্যা নেই আঙ্কেল, বিয়ের পর আমি ফাতেমাকে পড়াবো। ওর পড়াশোনা কখনো বন্ধ দিতে দেবো না। আঙ্কেল জানায় তাহলে আগামীকাল কাজে রেখে আমাদের বিয়ে দিতে চায়। উনি চায় না মানুষ এই সব জানুক। আমি ঠিক আছে বলে আরও কিছু সময় আঙ্কেলের সাথে কথা বলে বাসায় চলে আসি। পরের দিন অফিস থেকে এসে রাসেলকে নিয়ে চলে আসি ফাতেমাদের বাসায়। কাজে রেখে আমাদের বিয়ে পড়ানো হয়। এরপর ফাতেমাকে নিয়ে চলে আসি আমি বাসায়। রাসেল আমাদের গ্যাংয়ের লোকজনকে দিয়ে আগেই বাসর ঘর সাজিয়ে রেখেছে। ফাতেমাকে বাসর ঘরে রেখে আমি বলি, তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। এখন আবার কোথায় যাবে? আজ থেকে এই মাফিয়ার জীবন শেষ করে দিয়ে আসি, তোমায় নিয়ে নতুন জীবন শুরু করব। বলেই নিচে এসে রাসেলকে বলি, একটা কাজ কর, কারো একটা লাশ হসপিটালের মর্গ থেকে এনে চারপাশে খবর ছড়িয়ে দিয়ে মাফিয়া কিং জুনায়েদ মারা গেছে। কি বলছিস তুই? এ তো করে কি হবে? আমি আর এই জগতে থাকতে চাই না রে, নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। আর তুই সব সব সহ বাকিরা সব ছেড়ে দে আজ থেকে। ঠিক আছে, তাই হবে। বলে রুমে চলে আসি। রুমে আসতেই ফাতেমা আমার পা ছুঁয়ে সালাম করে আমার বুকে মাথা রেখে বলল,
পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা তাদের ভালোবাসার মানুষকে আপন করে পায়। আমিও সেই ভাগ্যবান মানুষগুলোর মধ্যে একজন। আজ থেকে বাকিটা জীবন তোমার পাশে তোমার হাতে হাত রেখে চলবো। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে পৃথিবীর মানুষগুলোকে, দেখো তোমরা, দেখো আমার ভালোবাসা আমারই পাশে। কথাটা বলেই ফাতেমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেই। এরপর দুজনে ডুবে দেয় ভালোবাসার এক স্বপ্নের শহরে। পরের দিন সকালে সব জায়গায় আজকে হেডলাইন মাফিকিং জোনায়েদ মারা গেছে। ফাতেমা আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে বলে, আজ থেকে আর কেউ নেই জুনায়েদ নামে, তুমি শুধু আমার শরীফুল। আজ থেকে আমি শুধু তোমারই, আর তুমি শুধু আমার। গল্পটা এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বন্ধুদের সাথে পাড়ার দোকানে বসে চা খাচ্ছি, তখন মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রিপার কল। বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করি। রিপা বলো। কোথায় তুমি? আজকে না দেখা করার কথা? আসছি। তুমি বাসা থেকে বের হয়ে রমনা পার্কে চলে আসো, আমি আসছি। আচ্ছা আসছি, লেট যেন না হয়। আচ্ছা, হবে না। বলেই কল কেটে রিক্সা নিয়ে রওনা দিলাম রমনা পার্কে। চলুন যেতে যেতে পরিচয়টা দেওয়া যাক। আমি মামুন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় বোন মুন্নি। বাবা একজন সরকারি চাকরিজীবী, আম্মু গৃহিণী। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ওর নাম রিপা। বাবা মায়ের একমাত্র মেয়ে, এবার ইন্টার প্রথম বসে পড়ছে। 1 বছর আগে থেকে আমাদের সম্পর্কের শুরু হয়। খুব ভালোবাসি আমরা একে অপরকে। পরিচয় দিতে দিতে চলে এলাম রমনা পার্কে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভিতর গিয়ে দেখি ম্যাডাম বসে আছে একটা বেঞ্চে। আমি গিয়ে পাশে বসতেই রিপার হাত ধরে বলি, কখন এসছো তুমি? একটু আগেই। এমন ঘেমে গেছো কেন? বলেই নিজের ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দেয়। আমি মুচকি হেসে রিপার হাতটা ধরে চুমু দিতে রিপা মুচকি হেসে মাথা নিচু করে ফেলে। আমার বউটা লজ্জা পেলে তো তাকে আরো বেশি কিউট লাগে। আচ্ছা তাই বুঝি। তা আমি তোমার বউ হলাম কবে? এখনো হওনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাসায় বলে আমাকে বউ করার ব্যবস্থা করো। করব। আগে লেখাপড়া শেষ করি, তাছাড়া আমরা এখন অনেক ছোট। তাও ঠিক বলেছ। তবে আমার খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। সেটা তো হবেই, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে ম্যাডাম। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো মামুন, শুধু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এ দেহে যতদিন প্রাণ আছে রিপার থেকে মামুনকে কেউ আলাদা করতে পারবে না। যদি কখনো এমন হয় তোমার পরিবার আমাদের সম্পর্ক না মেনে নেয় তখন? এমন কিছুই হবে না। আর যদি হয়ও, আমি তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যাব। বলেই রিপাকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিতে ও কেঁপে ওঠে। এভাবেই কিছু সময় দুজনে মিলে বসে গল্প করে পার্ক থেকে বের হয়ে আমি রিপাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসি নিজের বাসায়। বাসায় আসতেই আপু বলল, সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে হবে? লেখাপড়া নেই তোর? কোথায় সারাদিন ঘুরে বেড়ায় আপু? একটু আগেই তো বেরোলাম। এই সত্যি করে বলতো, কোনো মেয়ের প্রেমে টেমে পড়িসনি তো? এসব ফালতু কাজে আমি নেই, বুঝলে আপু? কিন্তু তোর আবভাব দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। তুমি একটু বেশি বুঝতেছো আপু। আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলি, বাপরে, আরেকটু হলে ধরা খেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি কোনো আসামি আর এতক্ষণ পুলিশের সামনে বসেছিলাম। এসব ভাবছিলাম তখনই রিপার কল। আমার জানতা বুঝে আমাকে যারা থাকতেই পারছে না। এমন কিছুই না স্যার। তাহলে কেমন কিছু? এই মাত্রই তো বাসায় রেখে আসলাম। তুমি বাসায় গেছো কিনা সেটা জানতেই কল করা, বুঝলে? বুঝলাম। তা কি করছো? পড়তে বসবো। তুমি কি করছো? আমিও পড়তে বসবো এখন। আচ্ছা তাহলে পড়তে বসো, খাবার খেয়ে রাতে কল দিও কেমন? আমি ওকে বলে কল কটে পড়তে বসি। কিছু সময় পরে রাতের খাবার খেয়ে রিপার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে আসতে রিপা আমার কাছে এসে বলল, আজ এত লেট হলো যে তোমার? অন্য মেয়ের সাথে প্রেম করে আসলাম তাই। রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। কেন? আমি কি আসামি আর তুমি পুলিশ যে জেরা করছো? আচ্ছা সরি, আর বলবো না। ভালো লাগে না। বাসায় আপুর জেরা আর এখানে ওর। নিজেকে আজকাল সত্যি সত্যি আসামি মনে হয়। আমাকে চুপ করে থাকতে দেখে রিপা বলে উঠল, আচ্ছা বাবা সরি বললাম তো, এখন তো একটু হাসো। আমি মুচকে এসে আশেপাশে তাকিয়ে একবার দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। রিপাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ওরা হাত ধরে কলেজের পুকুর পাড়ে নিয়ে বসে দুজনে কিছু সময় গল্প করলাম। গল্প করে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বের হয়ে এসে আমি বললাম, চলো কিছু খেয়ে আসি। চলো ফুচকা খাবো। রিপার হাত ধরে চলে এলাম ফুচকার দোকানে। 2 প্লেট ফুচকা নিয়ে আমি রিপাকে খাইয়ে দিচ্ছি আর রিপা আমাকে। এরপর ফুচকার বিল দিয়ে
দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। নদী কলেজ থেকে 5 মিনিটের রাস্তা দূরত্ব, তাই বেশি সময় লাগে না। নদীর পাড়ে বসে আছি রিপাকে জড়িয়ে ধরে। রিপা আমার বুকে মাথা রেখে বসে আছে, মাঝে মাঝে আমার নাক ধরে টানছে, হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলা করছে। রিপা, একটা কথা বলি। বলো। আমি তোমাকে একটা কিস করি। পাগল হয়ে গেছো? আশেপাশে কত লোকজন। কেউ আমাদের দিকে তাকিয়ে নেই। আমার খুব ভয় করছে মামুন। কিছু হবে না, এসো তো। বলে রিপাকে আমার দিকে ঘোরাতে রিপা চোখ বন্ধ করে ফেলে। আমি রিপার মুখে ফু দিচ্ছি। রিপা আমার শার্ট খামচে ধরে আছে। আমি ধীরে ধীরে রিপার দিকে এগিয়ে গিয়ে 4 ঠোঁট এক করে দেই। রিপার পুরো শরীর কাঁপছে। আমার শার্ট আরো শক্ত করে খামচে ধরে আছে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দেখি চোখ থেকে পানি পড়ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হলো, কাঁদছো কেন তুমি? রিপা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝতে পারলাম পাগলিটা হয়তো ভয় পেয়েছে। আমি শক্ত করে জড়িয়ে ধরি রিপাকে। একটু পর রিপা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলে, মামুন, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? যদি এমন কিছু হয় তাহলে সত্যি আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না রিপা। আমার শ্বাস প্রশ্বাসে তুমি মিশে আছো। আই লাভ ইউ সো মাচ মামুন। আই লাভ ইউ টু আমার মিষ্টি বউটা। আরও কিছু সময় সেখানে বসে থেকে রিপাকে ওর বাসায় দিয়ে আমি চলে আসি আমার বাসায়। এভাবেই খুব হাসি খুশিতে আমাদের দিনগুলোই কাটছে। আমার বান্ধবীদের সাথে শপিং করতে এসেছি। শপিং শেষ হলে শপিং মল থেকে বের হতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মামুন কল করেছে। কল রিসিভ করতে মামুন রাগী কণ্ঠে বলে, এই তুই কোথায় রে? হ্যাঁ, কতবার কল করেছি তোকে? তোর মোবাইল কোথায়? কল রিসিভ না করে কোন ছেলের সাথে কথা বলছিস তুই? কি বলছো তুমি? আমি কেন কোনো ছেলের সাথে কথা বলতে যাব? কি বলছি বুঝতে পারছিস না? হ্যাঁ, 15টা কল করেছি তোকে। এখন সামনে পেলে আগে তোর মোবাইলটা ভাঙতাম, তারপর তোকে। আর তোর আশেপাশে এত হয়েছে কিসের? কোথায় তুই? আমি তো বান্ধবীদের সাথে শপিংয়ে এসেছি, এখন বাসায় যাচ্ছি। বাহ, ভালো তো। আমাকে না বলে শপিং করতেও যাওয়া হয় আজকাল। বান্ধবীরা বলল তাই এসেছি। হুম, থাক তুই তোর বান্ধবীদের সাথে, বাই। কথাটা বলেই মামুন রেগে মেগে কলটা কেটে দেয়। নিজের অজান্তে চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে আসে রিপা। বাসায় আসার পর মামুনকে 100বারেরও বেশি কল করেছে, কিন্তু ও কল রিসিভ করছে না। খুব কষ্ট হচ্ছে মামুনের এমন আচরণে। কি হলো হঠাৎ ওর? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে এত রেগে গেল কেন বুঝতে পারছে না রিপা। ভাবতে ভাবতে আবারও কল করে। এবার মামুন রিসিভ করে। কি হয়েছে, এতবার কল কেন করছিস? সরি বললাম তো, আমি আর এমন হবে না। নীলকে সেটা বল। আমার খালাতো ভাই। খালাতো ভাই? আপন ভাই তো নয়। ওর সাথে তোর কিসের এত কথা? কি বলছো? ভাইয়া হয়তো। তোর মায়ের পেটের ভাই তো আর হয় না। তোর আইডি লগ ইন করেছি, এরপর দেখি তুই নীল নামের ওই ছেলের সাথে মেসেজ করেছিস। আবার তুমি করে বলা হয়, তাই না? হ্যাঁ, ভাইয়া তো হয় উনি। যদি আমরা সাথে রিলেশন রাখতে হয়, খালাতো ভাই মামাতো ভাই তো দূরের কথা, কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না আমি ছাড়া। আচ্ছা আর বলবো না। এই মুহূর্তে ফেসবুক আইডি নষ্ট করবি। আর কখনো যদি ফেসবুক ইউজ করতে দেখি, সেদিনই তোর সাথে আমার সম্পর্কের দি এন্ড। আচ্ছা করছি, আর ফেসবুক ইউজ করব না। তবু তুমি সম্পর্ক শেষ করার কথা বলো না, তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। যেটা বলেছি সেটা কর। আর এখন আমি রাখছি। কথাটা বলেই মামুন কলটা কেটে দেয়। আর রিপা ফেসবুক আইডি নষ্ট করে দেয়। খুব বেশি ভালোবাসে মামুনকে, তাই ওর সব কথা হাসি মুখেই মেনে নেয়। এরপর আর কখনো নীল ভাইয়ের সাথে কথা বলেনি রিপা। উনি কথা বলে চাইলে রিপা বারণ করে, যাতে করে আমার সাথে কথা না বলে। কারণ যাতে চাইলে রিপা বলে, আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে। না বলেছি কথা বলতে, বলবেন না। এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। মামুন মামুন আজকাল কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ঠিকমতো কথাই বলে না রিপার সাথে। নিজে তো কল দেয় না, আর রিপা কল দিলেও ঠিকমতো কথা বলে না। ব্যস্ততা দেখিয়ে কলটা কেটে দেয়। রিপা আর এসব নিতে পারছে না, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। একদিন বিকেলে ছায়া দাঁড়িয়ে আছে রিপা। হঠাৎ মামুনের কল। ঠোঁটের কোণে এক চিন্তা হাসি ফুটে ওঠে রিপার। কল রিসিভ করে। কথাটা বলেই কল কেটে বাসা থেকে বের হয়ে চলে আসি হাতিঝিল ব্রিজে। অপেক্ষা করছি রিপার জন্য। 5 মিনিট পর আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি রিপাকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলি, এ কি অবস্থা করেছো নিজের? হ্যাঁ, রাতে কি ঘুমো না? চোখের নিচে দাগ পড়ে গেছে। তুমি কোনো ছেলের সাথে কথা বলতে বারণ করেছো বলে আমি কারোর সাথেই কথা বলি না, আর তুমি এখন আমাকে ইগনোর করছো। আমি কি কোনো ভুল করেছি মামুন? লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সামনে ফাইনাল এক্সাম, বুঝতেই পারছো কত চাপ যাচ্ছে। বুঝলাম। তাই বলে কি দিনে একবারও কথা বলা যায় না বলো? যায়। আচ্ছা সব বাদ দাও, চলো হাঁটি।
বলেই রিপার হাত ধরে হাঁটছি। অনেকটা সময় হাঁটাহাঁটি করে দুজনে ব্রিজের এক পাশে বসে আছি। রিপা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। এত শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। আজ কতগুলো দিন পরে তোমার বুকে মাথা রেখেছি, বলতে পারো মামুন? 1 মাসের মতো হবে। 1 মাস 6 দিন 18 ঘন্টা পর। বাবা, মাস দিন সময় সব মনে আছে দেখছি। হিসাব তো পাক্কা হয়ে গেছে। হ্যাঁ, হুম, যাকে ভালোবাসি তার থেকে কতটা সময় দূরে থেকেছি সেগুলো তো মনে রাখতেই হয়। বুঝলাম। এই আমার না তোর কোথাও ইচ্ছে করছে খুব, এটা কিস করি তো। আমি কথা শেষ করার আগেই আমার ঠোঁট জোড়া বন্ধ করে দেয় রিপা ওর ঠোঁট দিয়ে। পাগলের মতো কিস করছে, মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আমিও এখন পারি কিস করতে, বুঝলে? বুঝলাম। আর এটা আমার সাথে থাকার আসর, বুঝলে? লজ্জা মাখা একটা হাসি দিয়ে আমার বুকে মুখ লুকায় রিপা। আরও কিছু সময় সেখানে থেকে আমি রিপাকে তার বাসায় দিয়ে চলে আসি। সামনে এক্সাম, তাই মন দিয়ে পড়াশোনা করছি। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। এর মধ্যে রিপার সাথে কয়েকবার দেখা করেছি। দেখতে দেখতে সব পরীক্ষা ভালো মতোই শেষ হলো। রিপার সাথে আবার আগের মতো রোজ কথা হয়, দেখা করি। বাসা থেকে কোনো প্রয়োজন ছাড়া বের হবে না, আর সারাদিন আমাকে কল করবে না। যখন সময় হবে আমি নিজেই কল করব। তুমি তো রোজই বলো সময় হলে কল করবে, কিন্তু করো না তো। সেই তো আমি বেহায়ার মতো বারবার কল করি। এখন আমি ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই। আর সেটা কি শুধু আমার জন্য? বুঝতে কেন চাও না তুমি? একটু কথা বলার সময় হয় না তোমার? আজকাল হঠাৎ করে রেগে যাও। আমার কোনো ভুল হলে তো আমি সরি বলি, আবার তোমার ভুল হলেও সেই আমাকেই সরি বলতে হয়। এমন কেন করছো? আমাকে কি আর ভালো লাগে না তোমার মামুন? বেশি বোঝো না তো, সবসময় এক লাইন বেশি বোঝো। ঘুমাবো, কাল ক্লাস আছে, বাই। কাউকে এতটা ভালোবাসা দিয়ে এমন করে ছেড়ে যাবেন না। একবার ভাবুন, আপনি তাকে এভাবে ছেড়ে চলে গেলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকে। বেঁচে হয়তো থাকে, কিন্তু মৃত লাশ হয়ে। ভালো থাকুন এবং ভালো রাখুন ভালোবাসার মানুষকে। আপনাদের কমেন্ট থেকে এই গল্পটা লেখা। এটা কোনো গল্প নয়, একটা আপুর জীবনের সত্যি ঘটনা। আপুটার অনুরোধ আমার রাইটার লিখে দিয়েছে। আপনি যদি চান আপনার জীবনে গল্প বলতে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।